নমস্কার। 2023 সালে অনেক বিগ বাজেট সিনেমা এসেছে, কিন্তু বছরের শেষে আমরা দেখেছি সিনেমা ভালো হয় শুধুমাত্র কন্টেন্টের জন্য। সিনেমাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, 12th ফেল, যার IMDb 9.2 ক্রস করে গেছে। বইটিতে কিন্তু কোনো রহস্য কাহিনী নেই, তবুও সিনেমাটি আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। একটি ছেলের জীবনের পথে বারবার ভেঙে পড়া এবং আবার উঠে দাঁড়ানো, কঠিন প্রতিকূলতা সত্ত্বেও তার নেওয়ার জন্য তার বন্ধুদের অবদান, ঘরের লোকের অবদান, প্রতিটা মুহূর্ত এত জীবন্ত যে আপনি সিনেমাটি দেখে চোখের জল ফেলতে বাধ্য। এবং এরকম আরও সিনেমার এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চম্বলের একটি গ্রাম, যেখানে ক্লাস 12-এর একটি ছেলে মনোজ তার পরীক্ষার জন্য টুকলি করছে। হঠাৎ তার ঘরে পোস্টম্যান তার বাবার সাসপেনশন অর্ডার নিয়ে আসে। আসলে চাষিদের বীজ বন্টন করা হয়নি, তবুও একটি ফাইলে একজন অফিসার ওনাকে সাইন করতে বলেন। তো চাষিদের বীজ বন্টনই করা হয়নি, তাই তিনি বলেন তিনি সাইন করবেন না। তখন অফিসারটি তার সাসপেনশন অর্ডার টাইপ করতে বলেন। এরপর তিনি রাগে অফিসারটিকে জুতো ছুঁড়ে মারেন, ফলে সাসপেনশন অর্ডারটি দ্রুত কার্যকর হয়ে যায়। তাদের ঘরে চিন্তা পড়ে যায়, কিন্তু তাদের মা বলেন মনোজ যদি 12 পাস কোনো রকমে করে যায় তাহলেই কোনো একটা অফিসারের কাজ ঠিক পেয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে নতুন ডিএসপি দুষ্মন্ত সিং চলে আসেন। তার ফলে ছেলেরা টুকলি করতে পারে না। তখন স্কুলের প্রিন্সিপাল আসেন, তাকে টুকলি করতে দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি রাজি হন না। তখন মেয়রের ফোন আসে, ডিএসপি সেটি রেখে দেন। এরপর স্কুলের প্রিন্সিপাল টাকা অফার করেন। তখন ছবি তুলে ডিএসপি তাকে অ্যারেস্ট করে নেন, ফলে পুরো ক্লাসটি ফেল করে। এদিকে মনোজের বাবা হাইকোর্টে যাচ্ছে তার সাসপেনশনের বিরুদ্ধে কেস লড়তে। তখন তার ঠাকুমা বলে, আমি আমার পেনশন কিন্তু দেব না। উত্তরে তার মা বলে, ছেলে বাইরে চলে যাচ্ছে আর আপনার পেনশনের চিন্তা হচ্ছে। এরপর তার বাবা বেরিয়ে যায়। ঘরে খাবার শুধু রুটি। তখন মনোজের তার দাদা আসে। তার মা বলে, এতক্ষণ কোথায় ছিলে? বাবা চলে গেল, তবুও এলে না। তখন তারা তার মাকে বলে তারা একটি টেম্পো ভাড়া নিয়েছে, সেটি চালিয়ে টাকা রোজগার করছে। তাদের মায়ের মুখে হাসি ফোটে। কিন্তু পরের দিন যখন তারা টেম্পো চালাচ্ছিল, তখন মেয়র বাসের কন্ডাক্টর সেটিকে আটকায় এবং বলে মেয়রের বাস কখনো খালি যাবে না। তার দাদা বলে, কিন্তু তোমাদের বাস তো খালিই নেই। তার জন্য বাসটির ড্রাইভার জোরে ব্রেক দেয় এবং বাসটির সামনেটা ফাঁকা হয়ে যায়। এরপর সেই মেয়রের লোকটি তাদের গাড়ি থেকে প্যাসেঞ্জারদের নামাতে থাকে। তখন মনোজের দাদা তাকে জুতো ছুঁড়ে মারে এবং টেম্পো নিয়ে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়ে একটি পুলিশ ভ্যান তাদের গাড়িটিকে আটকায় এবং তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। সেখানে মনোজের ভাই পুলিশকে বলে, তোমরা মেয়রের কাছে টাকা খেয়েছো তাই না? তোমাদের বন্দুক দিয়ে মেরে দেওয়া উচিত। আসলে মনোজের ঘরে তার ঠাকুর তার একটি বন্দুক ছিল। তখন পুলিশটি মনোজকে বলে, যাও তোমাদের বন্দুকটি নিয়ে আসো, না আনতে পারলে তোমার দাদাকে আমরা মেরে দেবো। তখন মনোজ বেরিয়ে যায়, কিন্তু সে বুদ্ধি করে বন্দুক আনতে না গিয়ে সেই ডিএসপির ঘরে যায় যে তাকে টুকলি করতে বারণ করেছিল। কিন্তু তিনি বলেন, কাল এসো। এতে মনোজ খুব রেগে যায় এবং চিৎকার করতে থাকে। তখন তিনি আবার বেরিয়ে আসেন এবং বলেন, পুরো ব্যাপারটি বলো। সব শুনে তিনি মনোজকে নিয়ে থানায় যান, জিজ্ঞাসা করেন এরা কি করেছে। তখন একজন জানায়, এরা মদ খেয়ে গাড়ি চালিয়ে তার পা ভেঙে দিয়েছে। তখন তিনি লাঠি দিয়ে তার পায়ে মারলে সে দৌড়ে চলে যায়। এরপর মনোজ আর তার ভাই যখন ডিএসপির গাড়িতে চেপে আসছিল, তখন মনোজ শুধু ডিএসপির দিকেই তাকাচ্ছিল এবং নামার সময় মনোজ জিজ্ঞাসা করে, আমি কি করে আপনার মতো হব? তখন ডিএসপি বলেন, শুধু চিটিং ছাড়তে হবে। এরপর ডিএসপি ট্রান্সফার হয়ে যায়। কিন্তু মনোজ চিটিং ছাড়াই 12 পাস করে এবং এইভাবে বিএ পাসও করে। কিন্তু ঘরের সব জিনিস আস্তে আস্তে বিক্রি হয়ে যায়। এবার সে যাচ্ছে পিএসসির জন্য প্রিপারেশন নিতে শহরে। সে যখন তার ঠাকুমার সঙ্গে দেখা করতে যায়, তখন তার ঠাকুমা বলে, বাক্সটা বের করো। মনোজ বাক্সটা বের করলে তার ঠাকুমা শাড়ির ভেতর থেকে একটা বাক্স বের করে। সেখানে অনেক টাকা থাকে। মনোজ অবাক হয়ে যায়। আসলে এগুলো ছিল পেনশনের টাকা, যা তার ঠাকুমা সারা জীবনে জমিয়েছিলেন। মনোজ তার ঠাকুমাকে জড়িয়ে ধরে। এবার বাসে করে সে শহরে পড়তে যাচ্ছে, কিন্তু যখন শহরে পৌঁছায় তখন দেখে তার লাল ব্যাগটি নেই। সে এদিক ওদিক খোঁজে। তখন কন্ডাক্টর জানায় যে মহিলাটি তার পাশে ছিল সে তার লাল ব্যাগ নিয়ে নেমে গেছে।
তখন সে নেমে মহিলাটিকে খুঁজতে থাকে। তখন কন্ডাক্টর জানায় মহিলাটি তো আধ ঘন্টা আগেই নেমে গেছে। ব্যাস, মনোজের সামনে সব ঘুরতে থাকে। সারা রাত পিএসসি কোচিং সেন্টারের সামনে থাকে এবং ভোরে অফিস খুললে সে সেখানে যায়, কিন্তু জানতে পারে যে পিএসসি নাকি বন্ধ হয়ে গেছে। এখন তার এগোনো সব পথ বন্ধ। কী করবে সে কিছুই বুঝতে পারে না। শেষে বাস স্ট্যান্ডের সামনে একটি হোটেল থাকে এবং সেখানে সে খিদে পেটে বসে থাকে। ভেতরে ঢুকতেও পারে না, কিন্তু 7 দিন পর আর থাকতে না পেরে হোটেলে ঢুকে বলে, আমাকে একটু খেতে দেবেন, আমি বদলে আপনার কিছু কাজ করে দেবো। উত্তরে মালিকটি কিছু খাবার দিতে বলে। খাবারটি সে গোগ্রাসে গিলতে থাকে। তখন প্রীতম পাণ্ডে বলে একটি ছেলে তাকে দেখতে পায়। খাবার পর মনোজ মালিককে বলে, কি কাজ করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। তখন মালিকটি বলে, কিছু করতে হবে না, যাও তো। তখন মনোজ খুব রেগে যায়, বলে, আপনি আগে কেন বললেন না, আমি খেতাম না। তখন প্রীতম বলে, আমি তোমার টাকাটা দিয়ে দেব। তখন মনোজ বলে, তুমি কেন দেবে? প্রীতম বলে, কারণ পিএসসি শুধু তোমার ক্যান্সেল হয়নি, আমারও বন্ধ হয়ে গেছে। তখন মনোজ জিজ্ঞাসা করে, এখন কি করবে? প্রীতম বলে, ইউপিএসসি কোচিং নিতে আমি দিল্লি যাচ্ছি। তখন মনোজ বলে, ইউপিএসসি কি? তখন প্রীতম বলে, তুমি ইউপিএসসি জানো না? মনোজ না বললে তখন সে বলে, আইপিএস হলো ডিএসপির থেকেও বড় অফিসার। তখন মনোজ বলে, তাহলে আমাকেও দিল্লি নিয়ে চলো। তখন প্রীতম বলে, কিন্তু ওখানে থাকবে কোথায়? মনোজ বলে, আমি ঠিক ব্যবস্থা করে নেবো। তখন হোটেল মালিকটি বলে, আর ট্রেন ভাড়া কোথার থেকে দেবে? তখন মনোজ প্রীতমকে বলে, আমাকে প্লিজ ট্রেন ভাড়াটা দাও, আমি তোমাকে পরে সব শোধ করে দেবো। বাধ্য হয়ে প্রীতম মনোজকে দিল্লি নিয়ে আসে। কিন্তু দিল্লির মুখার্জি নগরে এসে মনোজ অবাক হয়ে যায়। সে বলে, এত স্টুডেন্টের মাঝে আমি কি করে কি করব? তখন তারা যায় গৌরী ভাইয়ার কাছে, যে 5বার ইউপিএসসি দিয়েছে, 6বারের রেজাল্ট কদিন পরেই বেরোবে। গৌরী ভাইয়ার কাছে এলে তিনি বলেন, ইউপিএসসি হলো সাপ সিঁড়ির খেলার মতো। এই খেলার সাপে কাটলে যেমন আবার রিস্টার্ট করতে হয়, সেরকম এখানেও একবার ফেল করলে আবার প্রথম থেকে রিস্টার্ট করতে হয়। এরপর মনোজ বলে, কিছু কাজ জোগাড় করে দিলে ভালো হয়। তখন গৌরী ভাইয়া বলেন, টয়লেট পরিষ্কার করতে পারবে? মনোজ বলে, সবই করতে পারবো। তখন গৌরী ভাইয়া বলে, ঠিক আছে, দেখছি। মনোজের কাজ জোটে একটি লাইব্রেরিতে। এরপর প্রীতমের কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রীতম মনোজকে জানায় সে আইপিএস হতেই চায় না, তার বাবার জন্যই সে জোর করে এখানে এসেছে। তখন মনোজ বলে, তাহলে কি হতে চাও? সে জানায় সে হতে চায় টিভি রিপোর্টার, কিন্তু বাবাকে ভয়ে কিছু বলতে পারে না। তখন মনোজ বলে, তাহলে মাকে বলে দাও। তখন প্রীতম বলে, বলে দিতাম যদি মা আমার থাকতো। এরপর আসে গৌরী ভাইয়ার রেজাল্টের দিন, কিন্তু দেখা যায় তিনি তার লাস্ট অ্যাটেম্পটাও ফেল করেছেন। এরপর প্রীতম গৌরী ভাইয়াকে ছেড়ে টপার ইংলিশ মিডিয়ামের দীপমোহনের দিকে চলে যায়, কিন্তু মনোজ যায় না। এরপর গৌরী ভাইয়া একটি চায়ের দোকান খোলেন যার নাম দেন রিস্টার্ট, যেখানে তিনি ফ্রিতে কোচিং করান। এরপর আসে মনোজের প্রিলি রেজাল্টের দিন, দেখা যায় সে ফেল করেছে। তাকে উৎসাহ দেওয়ার জন্য গৌরী ভাইয়া আসেন এবং বলেন, রিস্টার্ট। এদিকে প্রীতমের বাড়িতে টপার দীপমোহন আসে। তখন মনোজ তাকে দেখে। তাকে দীপমোহন বলেন, কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানিও। আবার শুরু হয় মনোজের জীবন। কিন্তু দেখা যায় এবার সে প্রিলিতে পাশ করে গেছে। প্রীতমও খুব খুশি হয়। এরপর মনোজ যায় একটি কোচিং সেন্টারে মেন্সের কোচিং নিতে, কিন্তু সেখানে ডিপোজিট 1200 টাকার বদলে সে কেবলমাত্র 680 টাকায় দিতে পারে এবং বলে সে কিছু কাজ করে দিতে পারবে। তখন মেয়েটি তাকে কিছু ছবি টাঙাতে বলে। ছবি টাঙাতে গিয়ে দেখে, আরে এটা তো দীপমোহনের ছবি এবং সে তো এখান থেকে কোচিং নেয়নি। তখন সে মেয়েটিকে বলে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তখন মেয়েটি তাকে বলে, তারা দীপমোহনকে 1.5 লাখ টাকা দিয়েছে, যদি তুমি টপার হও তাহলে তোমাকেও দেব, আর ছবিও টাঙাবো। এই বলে ফিরে আসে, কিন্তু ততক্ষণে সামনে বসে থাকা কাস্টমারের মনে সন্দেহ হয়ে গিয়েছিল। তাই তারা মনোজকে ডেকে পুরো ব্যাপারটি জিজ্ঞাসা করে। তখন মনোজ পুরো সত্য কথাটি বলে দেয়। সেজন্য মেয়েটি সেখানে অ্যাডমিশন নেয় না এবং বেরিয়ে আসে।
তখন মনোজ জানায় সেলফ স্টাডি করেই সে প্রিলি ক্লিয়ার করেছে। এরপর মেয়েটি তার নাম জিজ্ঞাসা করে। উত্তরে মনোজ তার নাম বলে এবং বলে সে বিদ্যা ভোজনালয়ে লাইব্রেরিতে থাকে। এরপর একদিন মেয়েটি যায় লাইব্রেরিতে। সেখানে সে দেখে মনোজ একটি এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বই বের করছে। তখন মেয়েটি বলে, ও তুমি ইঞ্জিনিয়ার, তাই কোচিং না নিয়ে প্রিলি ক্লিয়ার করতে পেরেছো। মনোজ কিছু বলতে পারে না, কারণ মেয়েটিকে তার ভালো লেগেছিল। মেয়েটি বলে তার নাম শ্রদ্ধা। মনোজ বলে, তোমার বাড়ি কোথায়? শ্রদ্ধা জানায় মুসৌরিতে, কোম্পানি গার্ডেনের সামনে কয়েকটা সিঁড়ি দিয়ে উঠলেই তার বাড়ি। তখন লাইব্রেরির মালিক বলে, শুধু গল্প করার টাকা তোমাকে দিই না, যাও কাজ করো। তখন মনোজ খুব অপ্রস্তুতে পড়ে যায়। তখন শ্রদ্ধা জিজ্ঞাসা করে, তুমি এখানে কাজ করো? মনোজ বলে, দিনে কাজ, রাত্রে পড়াশোনা। এরপর তারা একটি অন্য কোচিং সেন্টারে ভর্তি হয়, যেখানে টেরোরিজমের উপর মনোজের একটি লেখা স্যারের খুব ভালো লাগে। আরেকদিন মনোজের এপিজে আব্দুল কালামের একটি বই কিনতে খুব ইচ্ছে করে, কিন্তু তার দাম দেখে আর কেনে না। শ্রদ্ধা এটা খেয়াল করে এবং মনোজকে বইটা গিফট করে। এইভাবে তাদের সম্পর্ক ভালোই চলছিল। কিন্তু একদিন ক্লাসে তাদের স্যার আতশবাজি এবং রকেটের বেসিক প্রিন্সিপাল পড়াচ্ছিলেন এবং জিজ্ঞাসা করেন যে বেসিক প্রিন্সিপালটি কী। তখন শ্রদ্ধা মনোজকে উত্তরটি বলতে বলে, কিন্তু মনোজ বলে না। তখন শ্রদ্ধা উঠে বলে, স্যার মনোজ না ইঞ্জিনিয়ার, সে এর উত্তর জানে কিন্তু বলছে না। তখন স্যার বলেন, কিন্তু আমি জানি ও তো বিএ পাস, সত্যিটা কি? তখন মনোজ বলে, স্যার আমি বিএ পাস, আমাদের মধ্যে একটা কনফিউশন হয়েছে। এটা শুনে সবাই হাসতে থাকে এবং শ্রদ্ধা খুব ইনসাল্ট ফিল করে। এরপর মনোজ অনেক চেষ্টা করলেও শ্রদ্ধা তার সঙ্গে আর কথা বলে না। কিন্তু মনোজের জন্য আরও কিছু অপেক্ষা করছিল। লাইব্রেরির মালিক তাকে ডাকে এবং জিজ্ঞাসা করে সে যে বই খাতাগুলো বিক্রি করতে নিয়ে গেছিল সে টাকাটা কোথায়। মনোজ বলে, যা টাকা হয়েছে পুরোটাই আমি দিয়ে দিয়েছি। কিন্তু তবুও মালিক স্যার বিশ্বাস করে না এবং বলে, তুমি নিশ্চয়ই কিছু টাকা তোমার কাছে রেখে দিয়েছো, সেটা বের করো। তখন মনোজ বলে, না আমার কাছে কোনো টাকাই নেই। তখন মালিক বলে, তুমি এখনই এরকম, তাহলে আইপিএস হলে আরও কী করবে? চোরের ছেলে চোরই হয়। এটা শুনে মনোজ খুব রেগে যায় এবং জুতো খুলে মারতে যায়, কিন্তু নিজেকে সামলে নেয় এবং কাজ ছেড়ে চলে যায়। এরপর বেশ কয়েকদিন পর প্রীতম তাকে খুঁজে পায় একটি আটা চাকির মধ্যে। দেখে তো সে অবাক হয়ে যায়। প্রীতম বলে, শ্রদ্ধার কাছে ক্ষমা চেয়ে নে, সে চলে যাচ্ছে। কিন্তু মনোজ বলে, সে মেন্সের পরেই বলবো। প্রীতম বলে, কিন্তু এখানে কি করে হবে তোমার পড়াশুনো? আমার সঙ্গে চল। কিন্তু মনোজ রাজি হয় না এবং বলে, আটা চাকি বন্ধ করে লাইট জ্বালি আর বই বের করে পড়তে বসি। প্রীতম বলে, এরকম করে হবে না। মনোজ কিন্তু কিছু বলে না। কিন্তু মেন্সের পরীক্ষা তার খুব ভালো হয়। আসলে পরীক্ষায় ট্যুরিজম এসেছিল, কিন্তু মনোজ ভালো করে না দেখেই টেরোরিজমটা লিখে চলে এসেছে। তার বন্ধুকে সেটি বললে সে মনোজকে ভুলটি ধরিয়ে দেয়। তখন মনোজের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর মনোজ মুসৌরির বাস ধরে আর চলে যায় শ্রদ্ধার বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে তাকে ওয়াচম্যান বলে শ্রদ্ধা বাড়ি নেই, এক আত্মীয়ের বিয়েতে গেছে। তখন মনোজ বলে, তাকে একবার ফোনটা লাগিয়ে দেবেন? তখন ওয়াচম্যান তাকে ভেতরে আসতে বলে। ভেতরে ঢুকে মনোজ শ্রদ্ধার সাথে কথা বলে এবং তাকে বলে, আই লাভ ইউ। এবার তুমিও বলে দাও আই লাভ ইউ, তাহলে আমি পৃথিবী জয় করতে পারবো। কিন্তু শ্রদ্ধা বলে, ওয়াচম্যানকে ফোনটা দাও। তখন মনোজ ওয়াচম্যানকে ফোনটা দেয় এবং সে মনোজকে বলে শ্রদ্ধা দিদি তাকে চলে যেতে বলেছে। প্রচণ্ড দুঃখ পেয়ে মনোজ তার নিজের গ্রামে যায়। সেখানে তার বোনের সঙ্গে দেখা হয় এবং সে জানায় যে দাদি, যে তাকে পেনশনের সব টাকা দিয়েছিল, তিনি মারা গেছেন। মনোজ আবার একটা ধাক্কা খায়। সন্ধেবেলায় তার মা তাকে বলে, আমরা খুব ভালো আছি, তোর ভাই মজদুরি করে ভালোই টাকা পায়, তোর বোনও ঘরের সব খেয়াল রাখে, আমি সারাদিন গরুর সেবা করি।
তখন মনোজ বলে, আর কত মিথ্যা কথা বলবে? তখন তার মা আর কিছু বলতে পারে না, শুধু বলে, পরের বার যখন আসবি ইউনিফর্ম পরে আসবি তো? এটা শুনে মনোজ কান্নায় ভেঙে পড়ে এবং তার মা তাকে সান্ত্বনা দেয়। দিল্লি ফিরে মনোজ অক্লান্ত পরিশ্রম করতে আরম্ভ করে, কারণ তাকে ঘরে টাকা পাঠাতেও হচ্ছিল। এর মধ্যে একদিন তার বাবা আসে এবং বলে তিনি তার চাকরিতে ফিরে ঘুষ খেতে আরম্ভ করবেন। মনোজ অবাক হয়ে যায়। তখন তিনি বলেন, আমি আর আমার ফ্যামিলির জন্য এই কষ্ট দেখতে পাচ্ছি না। সৎ পথে থেকে এই অসৎ লোকগুলির বিরুদ্ধে আমরা কখনোই জিততে পারবো না। তখন মনোজ বলে, কিন্তু হারতেও তো পারবো না বাবা। সে বাবাকে বোঝায় সে সব ঠিক করে দেবে। এরপর ক্লাসে একদিন শ্রদ্ধা আসে। এরপর শ্রদ্ধা যায় মনোজের সঙ্গে দেখা করতে। সে বলে, আমি খুব দুঃখিত, সেদিন তোমার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি তোমাকে 1 মিনিট পরেই ফোন করেছিলাম, কিন্তু তখন তুমি চলে গেছো। তখন মনোজ বলে, ভালোই করেছিলে। এখন আমার এই প্রেম ভালোবাসার জন্য সময় নেই, অনেক দায়িত্ব আছে আমার। এরপর আবার মনোজের সংগ্রাম শুরু হয়। প্রিলির রেজাল্টের দিন শ্রদ্ধা যায় মনোজের সঙ্গে দেখা করতে এবং জানায় যে তুমি প্রিলিতে পাশ করে গেছো, কিন্তু এরকম করে মেন্সে কীভাবে পাশ করবে? আমার কাছে কিছু টাকা আছে, তুমি নাও। কিন্তু মনোজ রাজি হয় না। তখন শ্রদ্ধা বলে, এভাবে মেন্স ক্লিয়ার হবে না। কিন্তু মনোজ তার কোনো কথাই শোনে না। এরপর মেন্স এক্সাম হয়, কিন্তু মনোজ আবার ফেল করে। তারা গৌরী ভাইয়ার দোকানের সামনে বসেছিল। তখন সেখানে প্রীতম আসে। সে খুব ড্রিঙ্ক করেছিল। সে বলে, শ্রদ্ধার জন্যই মনোজ মেন্সে পাস করতে পারছে না। মনোজকে বলে, তুই শ্রদ্ধাকে ছেড়ে দে, কারণ মেন্সে পাস না করলে শ্রদ্ধা তোকে ছেড়ে চলে যাবে এবং তুই তো টেম্পো চালাতে থাকবি। তখন শ্রদ্ধা সেখান থেকে উঠে চলে যায়। এরপর মনোজ তার কাছে গেলে শ্রদ্ধা বলে, তুমি বলেছিলে না আমি আই লাভ ইউ বললে তুমি দুনিয়া পাল্টে দেবে? আমি বলছি আই লাভ ইউ, যাও দুনিয়া পাল্টে দাও। মনোজ কি করবে কিছু বুঝতে পারে না। সে সোজা চলে যায় দীপমোহনের কাছে। সেখানে সিকিউরিটিতে তাকে ঢুকতে দেয় না। শেষে দীপমোহন বেরিয়ে আসে এবং মনোজ নিজের পরিচয় দেয়। তখন দীপমোহন তাকে নিজের চেম্বারে বসায়। সেখানে মনোজ বলে, তার প্রিলি বারবার হয়ে যাচ্ছে, কিন্তু মেন্স হচ্ছে না, কি করব? তখন দীপমোহন বলে, মেন্সের জন্য বড় প্রশ্ন আসে, আর একটা উত্তর 8 মিনিটের মধ্যে লিখতে হবে। মনোজ বলে, আমি পারবো। তখন দীপমোহন বলে, তাহলে লেখো। মনোজ বলে, কি টপিক? তখন দীপমোহন বলে, মনোজ কুমার শর্মা, এটাই তোমার টপিক। কিন্তু মনোজ তাও লিখতে পারে না। তখন দীপমোহন বলে, তুমি তোমার জানা বিষয়ে 8 মিনিটের মধ্যে লিখতে পারছো না, তাহলে অজানা একটা বিষয়ে কি করে লিখবে? প্রচণ্ড ডিমোটিভেশন হয়ে সে চলে আসে গৌরী ভাইয়ার কাছে। কিন্তু গৌরী ভাইয়া তাকে সাহস দেয়, বলে, তুই বেশিক্ষণ পড়ছিস না, বলেই পারছিস না, সমস্ত কাজগুলো বন্ধ কর, শুধু পড়াশোনায় মন দে। মনোজ রাজি হয় না। তখন গৌরী ভাইয়া খুব রেগে যায়। এটা তোর একার লড়াই নয়, এটা আমাদের সব হিন্দি মিডিয়াম স্টুডেন্টদেরই লড়াই, যাদেরকে সবাই ভাবে এরা কিছুই করতে পারবে না, আর একটা কথা বললে আমি তোকে মেরে ফেলবো। মনোজ আর কিছু বলতে পারে না। সে গৌরী ভাইয়াকে জড়িয়ে ধরে। সে শিফট হয়ে যায় গৌরী ভাইয়ার ঘরে। প্রথমবার নিজের একটি বেড ও পড়ার টেবিল পায়। ঘড়ি ধরে পড়া আরম্ভ করে, অক্লান্ত পরিশ্রম করতে থাকে। এর মধ্যে একদিন খবর আসে শ্রদ্ধা ডেপুটি কালেক্টর হয়ে গেছে। এরপর মনোজের মেন্সের পরীক্ষা। দেখা যায় প্রীতম তার লাস্ট অ্যাটেম্পটও ফেল করেছে, কিন্তু মনোজ পাশ করে গেছে। ব্যাপারটা প্রীতমের মোটেই ভালো লাগে না। তাই মনোজ যখন তার কাছে শ্রদ্ধাকে ফোন করবে বলে ফোনটি চায়, তখন প্রীতম বলে, তুই আর তোর গার্লফ্রেন্ড গোল্লাই যা। মনোজের এটা মোটেই ভালো লাগে না। এরপর মনোজ গৌরী ভাইয়ার দোকানে আসে এবং দেখে তার ঘর থেকে ফোন করেছে। সে ঘরে জানায় যে সে মেন পরীক্ষায় পাশ করে গেছে। এরপর সে শ্রদ্ধাকে ফোন করে, কিন্তু ফোনটি শ্রদ্ধার মা তোলে এবং বলে শ্রদ্ধা বাড়িতে নেই। আসলে এটা মিথ্যা কথা ছিল, শ্রদ্ধা বাড়িতেই ছিল। মনোজ শ্রদ্ধার ফোনের জন্য অপেক্ষা করে। এরপর শ্রদ্ধা ফোন করে, মনোজকে জানায় কেউ তার বাবাকে ফোন করে বলেছে শ্রদ্ধা মনোজের সঙ্গে থেকেছে, তাই তার বাবা রেগে গেছে। মনোজ বুঝতে পারে কে করতে পারে, তাই সে প্রীতমের নম্বরে ফোন করে, কিন্তু ফোনটি মুখার্জি থানার পুলিশ অফিসার তোলেন।
সেখানে গিয়ে মানুষ দেখে প্রীতম মদ খেয়ে ফোনে গালাগাল দিচ্ছিল, তাই অফিসার তাকে ধরে নিয়ে এসেছে। মানুষ তাকে থানা থেকে ছাড়িয়ে তার ফোনটি চেক করে দেখে সে ঠিকই ভেবেছিল প্রীতমই শ্রদ্ধার বাবাকে উল্টোপাল্টা লাগিয়েছিল। এদিকে শ্রদ্ধা তার বাবাকে বোঝায় যে তুমি নিজের মেয়ের কথা বিশ্বাস না করে লোকের কথায় বিশ্বাস করছো। শেষে তার বাবা নিজের ভুল বুঝতে পারে এবং শ্রদ্ধা দিল্লি আসে। পর মনোজ আর শ্রদ্ধা যায় প্রীতমের সঙ্গে দেখা করতে। যতই হোক প্রীতমই তো মনোজকে নিয়ে এসেছিল দিল্লিতে। মনোজ এতে খুব খুশি হয়। এরপর শ্রদ্ধা বলে, তুমিও তোমার বাবাকে বলে দাও যে তুমি আইপিএস হতে চাও না, টিভি রিপোর্টার হতে চাও। যখন মনোজ তার ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল তখন শ্রদ্ধা তাকে একটি চিঠি দেয় এবং বলে যখন সে একা থাকবে তখন পড়বে। এরপর মনোজ যখন বোর্ডের সামনে যাচ্ছিল তখন যে তাকে নিয়ে যাচ্ছিল সে বলে, তুমি 12th ফেল বলে বলো না, বলবে দাদু বা দিদাকেও মারা গিয়েছিল তাই ড্রপ দিয়েছিলাম। কিন্তু বোর্ডের সামনে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি কেন 12-এ ড্রপ দিয়েছিলে, তখন সে বলে কারণ ওই বছর চিটিং করতে দেওয়া হয়নি। এটা শুনে যিনি প্রধান ছিলেন তিনি রেগে যান এবং তাকে বাইরে যেতে বলেন। মনোজ আর কী করে, সে বেরিয়েই যাচ্ছিল। তখন একজন ম্যাডাম বলেন, তুমি বাইরে একটু অপেক্ষা করো। মনোজ বাইরে আসে, কোটটি খোলে, তখন দেখে শ্রদ্ধার চিঠিটি আছে। সেটা সে পড়ে। লেখা থাকে, মনোজ তুমি আইপিএস হও আর চাকরিতে আটা পেশো, তুমি কি আমাকে বিয়ে করবে? মনোজ অনেক রিল্যাক্স ফিল করে। এদিকে বোর্ডে তাকে আবার ডেকে পাঠায়। সেখানে ম্যাডামটি জিজ্ঞাসা করেন, তুমি তো মিথ্যা কথা বলতে পারতে, তাহলে কেন বললে না? তখন মনোজ বলে, কারণ আমি চিটিং করা ছেড়ে দিয়েছি আর আমাদের এই টুকলি করার জন্য আমাদের মেয়র হেল্প করতেন। তখন সবাই অবাক হয়ে যায়, বলেন মেয়র হেল্প করতেন? তখন মনোজ বলেন, হ্যাঁ, কারণ যদি কেউ না পড়ে আর ভালো করে না শেখে তবেই তো তিনি যাকে যেখানে ভোট দিতে বলবেন তারা সেখানেই ভোট দেবে। এরপর আরও সবাই অনেক প্রশ্ন করে এবং মনোজ সবেরই সুন্দর করে উত্তর দেয়। তাই রেজাল্টের দিন মনোজ টপ করে। কোচিং সেন্টারে সেই মেয়েটিও আসে এবং তাকে 1.5 লাখ টাকা দিয়ে ছবি তোলার জন্য বলে, কিন্তু মনোজ রাজি হয় না। আর আসে মনোজের বন্ধু প্রীতম ও গৌরী ভাইয়া। গৌরী ভাইয়া তাকে একটি আইপিএসের ড্রেস দেয় যেটি সে নিজের জন্য কিনেছিল। এর কয়েকদিন পর মনোজ যায় ডিএসপি দুষ্মন্ত সিংকে তার বিয়েতে নেমন্তন্ন করতে। প্রথমে তিনি চিনতে পারেন না, পরে মনোজ পরিচয় দেয় এবং তিনি বুকে জড়িয়ে ধরেন। ব্যাস, আর কি, এখানেই শেষ। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এই সিনেমাটি তারই প্রমাণ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।